একটি সিরিয়াল জনপ্রিয় তখনই হয় যখন দর্শকগণ সেই সিরিয়ালটির পরবর্তী এপিসোডটি দেখার জন্য মুখিয়ে থাকে। কিছুটা মাছের টোপ খাওয়ার মতো। মাছ যখন টোপ কখন ফেলবে সেই হিসাবে যেন মাছ মুখিয়ে থাকে, আর টোপ ফেলেই সঙ্গে সঙ্গে সেটাকে গিলে নেয়। এই রকমই কিছুটা পুতুল শ্বশুরবাড়িতে যেয়ে মনোযোগের সাথে গান শিখতে থাকে। ফিরতো বলে, আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে, আপনার মেয়েকে পরিপূর্ণ করে তুলব, আর তারই এক ঝলক দেখানোর জন্য এনেছি। এইবার পুতুলকে রিকোয়েস্ট করে, পুতুল তুমি একটা গান শোনাও। এই কদিন যে তুমি শ্বশুরবাড়িতে গেছো, শ্বশুরবাড়ির সবার সাথে সাথে সব কিছুর সাথে সাথে তুমি গানটাও নিয়মমতো প্র্যাকটিস করেছো এবং কত ভালো গান শিখেছো তার একটু প্রমাণ সবাইকে দাও। এদিকে পুতুলকে বাড়ির সবাইও রিকোয়েস্ট করতে থাকে, পুতুল দিয়ে একটা গান গাও না, পুতুল দিয়ে একটা গান গাও না। সবার কথা ফেলতে পারে না পুতুল। প্রথমে একটু বলে না না ভাইয়ের কাছে যাব, তারপরে সবার রিকোয়েস্টে গান শুরু করে। সবাই গান শুনে খুব মুগ্ধ হয়ে যায়। এইদিকে তার গানের গলা তার ভাইয়ের ঘর পর্যন্ত যেয়ে পৌঁছায়। ভাই মনে মনে বলতে থাকে, আমার দিদির মধ্যে এত ট্যালেন্ট আছে, কোনোদিন জানিনি তো, কোনোদিন জানার চেষ্টাই করিনি। দিদি ভালো থাকুক, দিদি ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, দিদি সেখানে খুব ভালো থাকুক, আর সবথেকে ভালো থাকুক ফিমুল ভালো থাকলে যে গোটা ফ্যামিলি ভালো থাকবে, গোটা পরিবারকে সে দেখে শুনে রাখবে। এই রকমই একাই শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। হেনকালে কিছুক্ষণ পরেই ফিমুল যেয়ে সেখানে উপস্থিত হয় তাকে ওষুধ খাওয়ানোর জন্য। প্রথমে বাচ্চা ছেলের মতো বায়না করতে থাকে, ওষুধ খাবো না। ফিমুল কিছুটা রেগে যেয়েই বলে, এবার থেকে তুমি যদি এরকম বায়না করে থাকো তাহলে কিন্তু আমি আর ওষুধ খাওয়াতে আসবো না, তোমার মাকে পাঠাবো। আর তোমার মাকেই বা পাঠাই কী করে, তারও তো বয়স হয়েছে। ফরাক বলে, মা যদি আসে আমি একই কথাই বলবো, এই ওষুধ আমার আর ভালো লাগছে না খেতে। যতদিন বাঁচবো ততদিন একটু শান্তি করে বাঁচতে চাই, বেশি দিন তো বাঁচবো না এই আমি তো জানি। কিন্তু ফিমুল বলে, তুমি কেন সবসময় এরকম কথা বলছো? তুমি কি জেনে বসে আছো সব কিছু? আবারও ফরাক একটু অভিমানের সুরে বলে, তুমি সবসময় আমার এখানে এসো না, তোমার তো নিজের জীবন আছে, তুমি নিজের জীবন নিজের কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে সবসময় এখানে থাকো, সেটা আমি একদম পছন্দ করছি না। আর তার উপরে তুমি কতই আর ঋণের বোঝা বাড়াবে, ঋণের বোঝা তো বাড়িয়েই যাচ্ছ। তোমাকে যে বললাম যে তুমি আমার চাকরিটা করো, এত কিছু এত করে। এইবার তার প্রাক্তন স্ত্রী উত্তর দেয়, তোমার চাকরির প্রতি কোনো মোহ কোনো লোভ আমার কোনো দিনই নেই। আর তাছাড়া কি গ্যারেন্টি আছে বলো তো যে আমি তোমার মাকে দেখে রাখবো, তোমাকে দেখে রাখবো? এরকম গ্যারেন্টি কিছু আছে কি? ফরাক বলে, আমি জানি তুমি এরকম কথা কেন বলছো, আর তোমার উপরে যদি ভরসা না থাকে তাহলে এই পৃথিবীতে আর কারোর উপরেই ভরসা থাকবে না। তাছাড়া বলো, ছুটির দিন তো পরপর শেষ হয়ে আসছে, এইবার তো আর চাকরিটা থাকবে না। যখনই জানতে পারবে আমি আর স্কুলে জয়েন করতে পারছি না, তার আগেই তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমার এই চাকরিটা করো, করে আমাকে একটু এই ঋণ থেকে মুক্তি দাও। আমি তাহলে যদি মরেও শান্তি পাবো। এইবারে কিছুক্ষণ বলার পরেই ফিমুল তাকে ওষুধটা দেয় এবং ওষুধটা খাওয়ার পরেই ফরাক কাঁদতে শুরু করে। এবার ফিমুল যতই হোক একটা বউ ছিল এবং এখনও তার প্রতি টান আছে, তাই সে চোখের জল সহ্য করতে পারে না। বলে, তুমি কাঁদছো কেন? এরকম তো কিছু হয়নি। আর নিজের মনকে শক্ত করো, যেটা হয়েছে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো। যা হয়েছে সেটা যেমন খারাপ হয়েছে, কিন্তু যে দিনগুলো আসতে চলেছে সেগুলো অবশ্যই ভালো হতে পারে, তার জন্য মনকে তুমি শক্ত করো। তারপরে বলে, আমি যদি তোমার এই চাকরিটা করি তাহলে কি তুমি শান্তি পাবে? এবার কি করবে ফরাক খুঁজে পায় না। বলে, হ্যাঁ তুমি করো, আমার যত কষ্টই হোক আমি এই এত কষ্টের মধ্যেও এইটুকু সান্ত্বনা পাবো যে তুমি আমার চাকরিটা করছো, তোমার একটা হিল্লে হয়েছে। এইদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় শতদ্রুকে। ফিমুলি হয়তো তাকে আসতে বলেছিল। এবার ফিমুল একটু দেরি করে আসতে শতদ্রু বলে, কী রে এত দেরি করলি যে? তারপরেই বলে, তুই তাহলে এখন কোথায় থাকিস? পিপাসার বৌদির বাড়ির কথা তো শুনলাম, নিশ্চয়ই তাদের বাড়িতে আর থাকিস না। এইবার ফিমুল কী করবে বুঝতে পারে না, তাই আমতা করেই বলে যে ওদের বাড়িতে তো জায়গা হলো না, তারপর সুচরিতাদের বাড়িতেও ঘর ভাড়া নিতে গিয়েছিলাম, সেখানেও আমাদেরকে থাকতে দেয়নি, এখন বাধ্য হয়েই পুরানো শ্বশুর বাড়িতেই আছি। এই কথা শোনা মাত্রই শতদ্রু রিয়াক্ট করে ফেলে। রিয়াক্ট করাটা যদিও তার স্বাভাবিক, কারণ এত কিছুর পরে ওই শ্বশুর বাড়িতে থাকা সেটা তো স্বাভাবিক কথা নয়। তারপরেই শতদ্রু বলে, তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? আর তুই কি ভেবেছিস বলতো আমার জীবনটাকে নিয়ে ছেলেখেলা করবি? আমি তোর জন্য আমার বিয়েটা পর্যন্ত ছেড়ে দিয়েছি। তারপরে বলে যে এখনও আমাকে ওই বাড়িতে 3-4 মাস থাকতেই হবে, তুই কিছু মনে করিস না। এই কথা শুনে শতদ্রু তো আরোই রেগে যায়। এখন বাকি যে কথাটা, যে পুরোনায় বিয়েটা আবার করবে, এই কথা শুনলে শতদ্রু কী করবে সেটা দেখার জন্যই আগামী পর্বে আমরা উগ্রীব হয়ে রইলাম। বন্ধুরা, কেমন লাগলো জানাবে।